এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সন্ধ্যে 7টা মানে এক্সপ্রেস অনলাইনের সময়। এক্সপ্রেস অনলাইনে আমরা প্রত্যেক দিন আপনাদের সঙ্গে নিয়ে এবং এখানে আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে আমরা আলাপচারিতায় বসি এবং চারপাশে কি ঘটছে, কি ঘটনা ঘটছে সেই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি সেটা একটুখানি বলবো যে রাজনৈতিক বিষয়, এবং এই রাজনৈতিক বিষয়ে আপনারাও যদি আমাদের সঙ্গে সামিল হতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেবেন। দর্শক বন্ধুরা, এখনো ধরুন 1 বছর মতন সময় আছে 26-এর নির্বাচনের, কিন্তু এই এখন থেকেই ভোটের ময়দানে ঢাকে কাঠি পড়ে গেছে। কোমর বেঁধে বিভিন্ন দল নেমেছে, কিন্তু আমাদের এই বাংলায় প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি, তাদের যেন একটু বেশি দামামা বাজানো এই ভোট প্রচারের একটু আগে থেকেই মনে হচ্ছে তারা নেমে পড়েছেন। এটা কি কোনো একটা পর্যুদস্ত অবস্থায় বিজেপি রয়েছে বলে এখন থেকে তারা তাদের প্রচারে নেমে পড়েছেন কোমর বেঁধে? এবং প্রচারের শুরুটাতেই যদি দেখা যায় তাহলে তারা প্রচারটা শুরুই করেছেন হিন্দুত্বকে দিয়ে। হিন্দু এবং আমাদের এই রাজ্যে যা যা কিছু ধর্ম রয়েছে সেই ধর্মের মধ্যে ধর্মটাকে প্রাধান্য করে তারা কি ভোট বৈতরণী পার হতে চাইছে? আমরা যদি বিগত দিনে দেখি তাহলে দেখতে পাবো যে 21-এর বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপির 77টি আসন। তারপরে যদি আমরা দেখি লোকসভাতে গিয়ে সেটা কিন্তু বেশ বড় সড়ো ধাক্কা খেয়েছে। এই ধাক্কা খাওয়ার পিছনে কি কারণ রয়েছে না কারণ রয়েছে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এখন আসতে চলেছে 26-এর বিধানসভা নির্বাচন। রাজ্যের মসনদ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, নাকি প্রধান বিরোধী দল এবারে একটা কোনো রকমের টুইস্ট করতে চলেছে, যেখান থেকে তারা যেটা দাবি করছে যে এবারের বিধানসভা নির্বাচনে তারা বেশ বড়সড় একটা কামব্যাক করবে। এবং এখানেই প্রশ্নটা উঠছে যে এই হিন্দুত্বকে নিয়ে তারা কি এই রাজ্যে কামব্যাক করতে পারবে? কেননা অন্যান্য পুরো গোটা দেশের নিরিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে উত্তরপ্রদেশ হোক বা বিভিন্ন আরো যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে হিন্দুত্বকে সামনে রেখে বিজেপি বেশ ভালো ফল করেছে। কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না, এটা বাংলার মানুষ অন্যরকম ভাবে একটু ভাবনা চিন্তা করেন এবং সেখানে ধর্মের স্থানটাকে সামনে না রেখে তারা কিন্তু যুক্তি তর্ক দিয়ে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করেন এবং সেটা বোঝেনও। এটা সবাই এতদিনে বুঝে গেছেন যে, এবং আমরা জানি এবং বিভিন্ন রাজ্যও সেটা মানে যে রাজনীতির দিক থেকে অন্ততপক্ষে বাংলাতে এই ধর্ম খেলা করে এটে ওঠাটা একটুখানি শক্ত ব্যাপার। কিন্তু বিজেপি এবারের ভোটে সেটাই কিন্তু তাদের প্রধান এজেন্ডা হিসেবে তারা এই ভোটের প্রচারে কোমর বেঁধে নেমেছে। এইখান থেকে আলোচনাটা শুরু করব। তবে কি এই আগের লোকসভা নির্বাচনে তাদের যে এই অনেকটা ধাপ পিছিয়ে যাওয়া, সেটা কি আরো পিছিয়ে যেতে চলেছে তারা? বিজেপি কি এই 26-এর নির্বাচনে এই হিন্দুত্বকে বাংলায় সামনে নিয়ে এসে, হিন্দুত্ব রাজনীতিকে বাংলায় সামনে নিয়ে এসে আরো পিছিয়ে পড়বে? ভরাডুবি হবে বিজেপির?
এই সমস্তগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন উপস্থিত বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল। নমস্কার সুমন্ত, তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের এক্সপ্রেস নিউজে এবং আজকের এই অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইনে। যেটা দিয়ে আমি শুরু করলাম যে তোমাদের যেটা আমরা দেখেছিলাম যে বিজেপির গত লোকসভা নির্বাচনে মানে এক ঝটকায় অনেকটা পতন। এবার সামনে আসছে রাজ্য দখলের লড়াই। সেই রাজ্য দখলের লড়াইয়ে আবার তোমরা সামনে এনেছো হিন্দুত্বকে। তো এই সম্ভব বাংলায় হিন্দুত্বকে সামনে রেখে, এই এজেন্ডাকে সামনে রেখে এই মসনদ দখল করা বাংলায়? প্রথমেই ফাল্গুনি অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং এক্সপ্রেস নিউজের সকল দর্শকদের শুভ সন্ধ্যা। দেখুন, ভারতীয় জনতা পার্টির এজেন্ডা কোনো হিন্দুত্ব নয়। হিন্দুত্ব যদি বুঝতেই হয়, হিন্দুত্ব হচ্ছে ভারতবর্ষের আত্মা। এই আত্মাকে বাদ দিয়ে ভারতবর্ষকে কল্পনা করা যায় না এবং যেহেতু ভারতবর্ষকে এই হিন্দুত্বের আত্মা থেকে আলাদা করা যা সম্ভব নয়, তাই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়। আপনারা যদি দেখেন, যখন 1947 সালে ভারতবর্ষ যখন দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল পাকিস্তান এবং হিন্দুস্তানে, তখন কি ভিত্তিতে এটা ভাগ হয়েছিল? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়ার জন্যই আজকে পশ্চিমবঙ্গের যে বাংলা, যেটা সম্পূর্ণ বাংলা ছিল, সেটাকে দুটুকরো করে দেওয়া হয়। সেই বাংলা আজকে দুটুকরোও থাকতো না, পুরো বাংলাটাই বাংলাদেশ হয়ে যাচ্ছিল। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনার জন্য একমাত্র বাংলার কিছুটা অংশ ভারতবর্ষের সঙ্গে এখনো রয়েছে। যারা বাঙালি হিন্দু তারা কোথায় যাবেন, এই চিন্তা ভাবনা তখন শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন। আমি সেদিনকার কথা না হয় বাদ দিলাম, এখনো পর্যন্ত আমাদের এই বাংলায় যারা হিন্দু আছে তাদেরকে তো এখনো পর্যন্ত এই চিন্তাটা, অন্ততপক্ষে আমরা হিন্দু হয়ে তো আমরা হিন্দু এটা তো আমাদেরকে বলতে হয় না, বা আমরা এই চিন্তা ভাবনা বিলে আমাদের বাড়িতে এসে কেউ অ্যাটাক করবে আমাদের বাড়িতে, এই চিন্তা ভাবনা তো আমরা কখনো করিনি। তাহলে হঠাৎ করে আজকে বিজেপি কেন আমাদের মধ্যে, এই রাজ্যের মধ্যে ঢোকাতে চাইছে যে এটা আমাদের এখন চিন্তার বিষয়, বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমাদেরকে বিজেপির হাত ধরতে হবে বাংলায় হিন্দুত্বকে বজায় রাখার? আমি বলছি আপনাকে, আপনারা এই কিছুদিন যাবৎ, যেমন লাস্ট 6 মাস যদি দেখেন, তাহলে বাংলাদেশকে আপনারা দেখুন, সেখানেও তো আপনার কোনো ঝামেলা হওয়া উচিত ছিল না, কোনো সমস্যা হওয়া উচিত ছিল না। ওখানে তো মানে মুসলিম প্রধান দেশ, সেখানে তো হিন্দুত্বের সংখ্যা খুবই কম। কিন্তু আপনি দেখুন, যেসব দেশে হিন্দুত্ব মানে হিন্দুর সংখ্যা বেশি আছে, সেই দেশগুলো সেকুলারিজমও চলে, সেই দেশে সেকুলারিজমের তত্ত্বও চলে, সেই দেশগুলো শান্তিপূর্ণ হয়। আপনি একটা ভাবুন, বাংলাদেশ সেখানে মুসলিম প্রধান দেশ, কিন্তু ওখানেই যত ঝামেলা কেন হচ্ছে? আফগানিস্তানে কেন ঝামেলা হচ্ছে? আরেকটা সবচেয়ে বড় বিষয়, ওখানে যিনি প্রধানমন্ত্রী, তিনি 57টা মুসলিম দেশ ছেড়ে সেখানে গেলেন না, আশ্রয় নিতে কোথায় এলেন? ভারতবর্ষ। কারণ উনিও জানেন যে ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে যে ধর্মেরই মানুষ আসুক না কেন, তাকে আমরা খোলা মনে তাকে গ্রহণ করি এবং তাদের সুরক্ষার ব্যবস্থাও আমরা করি। এখানেই তো আমার প্রশ্নটা সুমন্ত, যে ভারতবর্ষ আমাদের দেশ যেখানে আমরা প্রত্যেকটি ধর্মের মানুষকে, প্রত্যেকটি জাতির মানুষকে আমরা সাদরে গ্রহণ করে নিই এবং তারা নিরাপদ। এখানে ভয়টা কোথায় তাহলে? আমাদের দেশে আমাদের ভয়টা কোথায়, যেটা সারাক্ষণ বিজেপি আমাদেরকে বলতে চাইছে বা একটা তারা সামনে তুলে ধরছে যে আমরা এখানে খুব নিরাপদ নই? তুমিই বলছো, তোমার এই উত্তরটা দিয়েই আমি প্রশ্নটা করি যে তুমি বলছো ভারতবর্ষ নিরাপদ, তাহলে ভারতবর্ষ কি নিরাপদ নয়? বিজেপি এটা প্রমাণ করতে চাইছে যে ভারতবর্ষ নিরাপদ নয়। কোনখানে গিয়ে প্রশ্নটা উঠছে, প্রশ্ন চিহ্নটা কোথায় উঠছে, সেই নিরাপদের জায়গাটাই আমি আপনাকে বোঝাতে চাইছি। বোঝার বিষয়টা হচ্ছে, যখন আমরা দেখি দুর্গাপুজোর যখন বিসর্জন হয়, তখন দুর্গাপুজোর বিসর্জন কখন হবে সেটা যদি একটা দল ঠিক করে দেয়, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক করে দেয়, তখন ভয়ের বিষয় আছে। যখন সরস্বতী পূজা কোন স্কুলে হবে, কোন স্কুলে হবে না, সেটা রাজনৈতিক দলরা ঠিক করে দিতে থাকে, তখন ভয়ের বিষয় আছে।
তখন ভয়ের বিষয় আছে। যখন মা সরস্বতীর গায়ে মাটির মূর্তিতে কামড় দেওয়া হয় তখন ভয়ের বিষয় আছে। যখন আরজি করার মতো ঘটনা ঘটে তখন ভয়ের বিষয় আছে। আর আরেকটা ভয়ের বিষয় আছে, যখন কোথাও নাম কীর্তন হয়, হরি নাম কীর্তন হয়, তখন গিয়ে পুলিশ গিয়ে বন্ধ করে দিতে যায়, তখন ভয়ের বিষয় আছে। এই জন্যই পশ্চিমবঙ্গে আজকে প্রত্যেকটা মানুষকে ভয় পেতে হচ্ছে এই রকম একটা সরকারের কাছ থেকে, এবং সেই সরকারের যে মন্ত্রী আছে সে দাবতে ইসলাম দিয়ে হিন্দু থেকে ইসলামীকরণ তৈরি করার চেষ্টা করছে, তখন ভয়ের বিষয় আছে। আর আরেকজন নেতা যখন 70% মুসলিম হয়ে গেছে বলে একটা জায়গাতে 30% মুসলিম হিন্দুকে কেটে ভাগীরথীর জলে বাঁচিয়ে দেবে এই কথা বলে, তখন পশ্চিমবঙ্গের সকল হিন্দুদের ভয়ের প্রশ্ন উঠে যায় এবং ভয় পায়। বহিষ্কার করেছে তো না, ওনাকে বহিষ্কার করেছে কি ওনাকে সাদর গ্রহণ করেছে? ফিরহাদ হাকিমকে কোথায় বহিষ্কার করেছে আমার জানা নেই। ফিরহাদ হাকিম এখনো আমার মনে হয় উনি মাননীয় মেয়র হয়ে বসে আছেন, একজন কলকাতার মেয়র। না, আমি বলছি কলকাতার একজন মেয়র। আপনি কলকাতার একজন মেয়র ভাবতে পারেন ওটা কত ঐতিহ্যপূর্ণ একটা পোস্ট। ওখানে কে কে ছিলেন আগে? উনি বলছেন দাবতে ইসলাম দিয়ে হিন্দুদিকে, মানে যারা নাপাক তাদেরকে পাক বানাবেন। হিন্দুরা নাপাক? আপনি বলুন তো আমাকে, কোন 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 উনি ভাষাতে কেন এই কথাটা বললেন? কারণ কোথাও না কোথাও ওনাদের মধ্যে অন্তর্নিহিত একটা এজেন্ডা চলছে, সমস্ত হিন্দু সমাজকে কোথাও না কোথাও ইসলামীকরণের করার জন্য চেষ্টা চলছে। এই জন্যই আমাদের বিরোধিতা। আমাদের বিরোধিতা এটা নয়, পশ্চিমবঙ্গের একটা সবসময় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সবসময় হিন্দুরা সহিষ্ণুতা দেখায়। সবসময় হিন্দুদের আপনারা দেখেছেন কোনোদিন কোনো মহরমে, কোনো ঈদে, কোনো ইফতার পার্টিতে একটা ঢিলও পড়েছে? হিন্দুরা কোনোদিন কোনো ক্ষতি করেছে কারো? কিন্তু রামনবমী এলেই দুর্গা, আমি বলে নি 1 মিনিট, রামনবমী এলেই যখন মিছিল বেরোবে আপনি দেখবেন কোথাও না কোথাও ওখানে অ্যাটাক হয়ে গেছে, কারো মাথা ফেটেছে, কেউ মারা গেছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপূজার সময় ঠিক এই একটা সমস্যা। মা সরস্বতী পুজোর সময় মূর্তি ভেঙে দেওয়া, দুর্গাপূজার সময় জলুসে ওখানে পাথর ছোড়া, এইসব চলতেই থাকছে। আপনি আমাকে বলুন যে এই বিষয়টা ঠিক হিন্দুর যে পুজো, তাদের যে ধর্মাচরণ করার সময় কেন বাধাপ্রাপ্ত হবে? বিভিন্ন জায়গায় আপনাকে আমি বলে রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন, কলকাতায় যে এত বড় দুর্গাপুজো হয়, এত বড় উৎসব হয়, আপনি কোথায় দেখান তো যে কোথায় কোথায় সেখানে কোনো ঘটনা ঘটেছে বা কোথায় আক্রমণ হয়েছে? দেখুন আপনাকে আমি বলি, কলকাতা নয় গোটা পশ্চিমবঙ্গ বিশ্ব, আমি বলছি যে হিন্দুদের সবথেকে বড় উৎসব, সবথেকে বড় পুজো মানে দুর্গাপুজো, এত বড় একটা উৎসব হচ্ছে সারা কলকাতা জুড়ে, সবাইকার মানুষের নজর রয়েছে সেখানে। সেখানে কোথায় আজ পর্যন্ত কোথায় সেখানে একটা কোনো ঘটনা ঘটেছে? আচ্ছা আপনি একটা কথা বলুন, যদি সবকিছু সঠিক চলছে বা সবকিছু সমস্যা, কোনো সমস্যাই হচ্ছে না, ধরুন আমার কথা হচ্ছে যখন নদিয়াতে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হলো, কি কারণে বন্ধ করা হলো? অন্য কোথাও তো বন্ধ হয় না। আমি বলছি জায়গায় কোনো বিক্ষিপ্ত ঘটনা হলে সেটা প্রশাসনের দায়িত্ব হবে, সেটা সেখানকার আপনারা সেই দিকটা করছেন না কেন? সেই দিকটা আমি বলছি বিষয়টা বুঝিয়ে বলছি, এটা এ করছেন না কেন, চাপ দিচ্ছেন না কেন যে প্রশাসনকে স্ট্রং করো? একটা কোথাও যদি ঘটনা ঘটে তাহলে প্রশাসনের দায়িত্ব সেটাকে কন্ট্রোল করা। প্রশাসন কি করে? আপনারা মানুষজন এখানের এই বিভাজনটা কেন করছেন? মানে রাজ্যের মানুষজনকে এটা কি করে আপনারা মনে করছেন যে এখানকার মানুষ, বাংলার মানুষ এই জিনিসটাকে বুঝবে বা বাংলার মানুষ এই জিনিসটাকে মেনে নেবে? দেখুন আমরা তো যেটা আপনার ফাল্গুনি আপনি বলছেন যে এখানে বিভাজন হচ্ছে, বিভাজন কে করেছে প্রথমে আপনাকে বুঝতে হবে। বিভাজন কারা শুরু করেছিল? আমরা বিভাজন কিন্তু বিভাজনের রাজনীতি করি না। বিভাজনের রাজনীতি তারা শুরু করেছিল। প্রথম বিভাজনের রাজনীতি তখন শুরু হয়েছিল যখন আপনি এয়ারপোর্ট থেকে নেমেই দেখবেন বড় বড় পোস্টারে, বড় বড় হোর্ডিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি, উনি হিজাব পরে বসে আছেন, উনি নামাজ পড়ছেন। বিভাজনের রাজনীতি তখন থেকে শুরু হয়েছিল। আপনি ভাবুন, যখন কোনো মানুষকে বোঝানো হয় যে আপনি নাপাক, আপনাকে পাক করতে হলে ইসলামে আসতে হবে, তখন বিভাজনের রাজনীতি শুরু হয়। যখন আরেকটা বিষয়, ছোট্ট একটা বিষয়, তখন বিভাজনের রাজনীতি শুরু হয় যখন ইমাম ভাতা দেওয়া হয়। কেন এটা হয়েছে? কে বিভাজনের রাজনীতি শুরু করেছে? ভারতবর্ষের কোনো জায়গায়, গুজরাটে দেখা হয়নি
উত্তরপ্রদেশে দেখা হয়নি কে কে মুসলিম কে হিন্দু, এক ধাপ থেকে সকলকে বাড়ি দেওয়া হয়েছে। এইখানে কিন্তু এখনো পর্যন্ত আমি আপনাকে বলছি এক ধাপ থেকে বাড়ি দেওয়া হচ্ছে না। এখানেও ধর্মকে আগে রেখে এনারা চিন্তা করছেন কিভাবে ধার্মিকভাবে বিভাজন করে একটা তোষণ করে যাতে মুসলিম ভোটটা তৃণমূল পায়, সেই চেষ্টাতে ওনারা মেতে উঠেছেন। আচ্ছা সুমন্ত, একটুখানি থামাচ্ছি, আমরা একটা তোমাদের এই যে ভোট প্রচার, এই ভোট প্রচারে যে বাঁকুড়ায় যে তোমাদের পোস্টার পড়েছে সেই নিয়ে আমাদের একটা প্রতিবেদন রয়েছে, আমরা একটুখানি দেখিয়ে নিই আবার আমরা আলোচনায় ফিরছি। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, 26 বিজেপি সরকার চাই, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026 বিজেপি সরকার চাই। বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় জাতীয় সড়ক 68 ধারে বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে বিজেপি ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে। জানা যাচ্ছে স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানার উপস্থিতিতে একাধিক দেওয়াল লিখন করা হয়েছে, যেখানে লেখা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হন, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চায়, হিন্দুদের বাঁচার প্রতীক পদ্মফুল। বিজেপির এই হিন্দুত্ব প্রচার নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। 4 বছর একটা এমএলএ আছে, তো এমএলএ থাকাতে এলাকায় উন্নয়ন বলতে নাই, কোথাও কিছু কাজ হয় নাই। সেই উন্নয়নের দুটো পোস্টার পড়তে আমাদের ভালো লাগছে, মানে মানুষকে বিভ্রান্ত এবং হিন্দু মুসলিম একটা বিভাজনের তৈরি করার জন্য, বা এটাই ওদের অবশ্য রাজনীতির মূল মোটো, সেটাকে সামনে রাখার জন্যই এটা করছে। আগামী বিগত দিনে মানুষ এটা খায়নি, হিন্দু মুসলিম বিভাজন, আজকেও এই জিনিস খাবে না। আমরা পশ্চিমবাংলার বাঙালিরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা থাকবো সবদিনই, এটা নিয়ে নতুন করে বলার ওদের কিছু নেই, বিভাজনের কিছু নেই। তবে এদিন সকালে পুয়াবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ও শহরের প্রাণকেন্দ্র মাচানতলাতেও একাধিক ব্যানার দেখা যায়, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নয়। নিচে উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা। এই ব্যানারকে বিজেপির হিন্দুত্ব প্রচারে সরাসরি পাল্টা জবাব হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ওনারা হিন্দুদের প্রচার করছেন, তৃণমূল কংগ্রেসের যে সকল হিন্দু নেতারা আছেন না, সেই হিন্দু নেতারা প্রচার করছেন, ওনাদের স্বাগত জানাই। প্রচার করুন বিভিন্ন জায়গাতে। অনেকদিন পর আপনাদের বোধোদয় হয়েছে, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই জিনিসটা হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে রাজ্যে মেরুকরণের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিজেপি যেখানে হিন্দু ভোট জমা করার চেষ্টা করছে, সেখানে তৃণমূল পাল্টা বাঙালিয়ানা ও আঞ্চলিক আবেগকে সামনে রেখে প্রচার চালাতে চাইছে। দুই দলের এই টক্করে ভোটারদের মন কোন দিকে ঝোঁকে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমার প্রশ্ন এটাই, ভোটারদের মন কোন দিকে যাবে? ভোটারদের মন কি আরো নিচের দিকে যাবে? এই যে বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডা, এটা কি আবার এইবারের 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির সংকেত? আমরা বাঁকুড়ার এই প্রতিবেদন দেখছিলাম, বাঁকুড়ার রিপোর্টার আমাদের সঙ্গে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ মানিক, হ্যালো, হ্যাঁ স্বাগত জানাই এক্সপ্রেস অনলাইনে তোমাকে। মানিক শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে আমাদের আজকের বিষয়টা তো তুমি জানোই, যে এই যে 26-এর নির্বাচন আসছে, 26-এর নির্বাচনে কি হিন্দুত্বকে সামনে রেখে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি? এটাই কি তার এজেন্ডা? এবং এটা করাতে এবারের নির্বাচনে কি তাদের ভরাডুবি আসন্ন? কেননা আমরা দেখেছি যে বাঁকুড়াতে প্রথম আমরা দেখেছিলাম, বাঁকুড়াতেই প্রচুর পোস্টার পড়েছিল এই বাদকে নিয়ে, বা হিন্দুত্ব বা হিন্দু হিন্দু ভাই ভাই, এরকম প্রচুর পোস্টার পড়েছিল। পাল্টা তৃণমূল পোস্টার দিয়েছিল বিজেপির এগেইনস্টে। একটু তোমার কাছ থেকে জানতে চাইছি। দেখো, আগামী 2026-এর সামনেই বিধানসভা নির্বাচন, সেই উপলক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের নিজের আগের ভোট ব্যাংক বাঁচাতে চাইছে। অতএব বাঁকুড়া তো এমন একটি চিত্র দেখা যাচ্ছে যে বাঁকুড়ার পুয়াবাগান মোড়ে বিজেপি পার্টি অফিসে আমরা এই মুহূর্তে দেখেছি যে তারা দেয়াল লিখন শুরু করেছিল। তাদের প্রথম শুরু তারা লিখেছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপিকে চাই। আবার পাল্টা বিজেপির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল, তারা লিখছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপির
কেন্দ্রীয় বিজেপির কোনো বাঙালি মন্ত্রী নেই। এই দুটোকে ইস্যু করে ধর্ম অবলম্বন করে তারা বিভিন্ন রাজনৈতিক মতামতকে নিয়ে তারা ভোট বাঁচাতে চাইছে। মানিক, ওখানকার বাঁকুড়ার এটা তো বিজেপি বলছে, তৃণমূল বলছে, সাধারণ মানুষ কি বলছে বাঁকুড়ার? দেখো, সাধারণ মানুষ বলছে তারা আগামী দিনে কথা বলবে হিন্দুত্ববাদ, ধর্ম নয়, তারা চাইছে তাদের এলাকার উন্নয়ন, মানুষের পরিষেবা, জল, বিদ্যুৎ, বিভিন্ন পরিষেবা নিয়ে তারা এগিয়ে যেতে চাইছে। তারা চায় তাদের এলাকার উন্নয়ন হোক, যে দলেই থাকুক আগামী দিনে তারা যেন মানুষের পাশে দাঁড়ায় এবং উন্নয়ন দাঁড়াতে চায়। ঠিক, ধন্যবাদ মানিক, তোমার এই ধন্যবাদ জানাই। এক্সপ্রেস অনলাইনে তুমি যে আমাদেরকে এই প্রশ্নটা, খুব সুন্দর একটা প্রশ্ন, আমি এখান থেকেই মানিকের প্রশ্নটা থেকেই যাচ্ছি যে বাংলায় এই যে হিন্দু হিন্দু ভাই ভাই, ধরুন আপনারা বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই এবারে বিজেপিকেই চাই, বা ধরুন তৃণমূল বলছে যে আপনাদের হিন্দু হিন্দু করছেন অথচ এখানে তো আপনাদের কোনো রকমের পূর্ণমন্ত্রী নেই, এরকম স্লোগান এবং পাল্টা স্লোগান। কিন্তু সাধারণ মানুষ, আমি ওকে মানিককে যখন প্রশ্ন করলাম যে সাধারণ মানুষ তো এগুলো চায় না, সাধারণ মানুষ চাইছে কি তাদের রুজি রোজগারের কথা বলুক, তাদের যে ধরুন তাদের যেগুলো সমস্যা সেই সমস্যাগুলো তুলে আনুক। তো সাধারণ মানুষ যখন এই জিনিসগুলো চাইছে, আপনারা কি মনে করছেন যে ভোটে এই হিন্দুত্ব বা এই ধরনের ধর্মীয় মেরুকরণের দিকে আপনারা যখন হাঁটবেন, সাধারণ মানুষ সেটা মেনে নেবে বা সাধারণ মানুষ ভোট বাক্সে আপনাদের ভরিয়ে দেবে? দেখুন, প্রথমেই আপনাকে আমি বলি যে আমরা কোনো ধর্মীয় মেরুকরণের দিকে হাঁটি না। যখন আমরা 2 ছিলাম তখনও আমরা হিন্দুত্বের কথা বলেছি, যখন আমরা 300 পেরিয়েছি তখনও হিন্দুত্বের কথা বলেছি। হিন্দুত্ব, আপনাকে প্রথমেই বললাম যে ভারতবর্ষের আত্মা হচ্ছে হিন্দুত্ব। আর হিন্দুত্ব কোনো ধর্মের ওপরে শুধু ডিপেন্ড করে নেই, হিন্দুত্ব আমাদের পথ চলার একটা পথপ্রদর্শক বলা যেতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি বাঙালি সেন্টিমেন্টের কথা বলছেন, যারা বাঙালি সেন্টিমেন্টের কথা বলেন তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসতে হয়, তারা বাঙালি সেন্টিমেন্টের কথা আমাদেরকে শেখাচ্ছেন। তাদেরকে আসানসোলে যিনি সাংসদ আছেন উনি কি বাঙালি? উনি কি বাংলা ভাষায় কথা বলেন? ইউসুফ পাঠান কি বাংলা ভাষায় কথা বলেন? ওনাকে আর দেখা যায়নি। আপনি দুর্গাপুরে বর্ধমানের যিনি এমপি উনি কি বাংলা ভাষায় কথা বলেন? এনার কেউ বাঙালি নন। যদি বাঙালি সেন্টিমেন্টের কথা বলেন তাহলে প্রথমে বাংলা ভাষার লোককে আগে এমপি বানাতে শিখুন, তারপরে কথা বলবেন বাঙালি সেন্টিমেন্টের কথা। আর একটা বি টিম তৈরি করে রেখেছে টিএমসি, যেখানেই কিছু হয় সেখানে বাঙালি সেন্টিমেন্টকে সুড়সুড়ি দেয়। কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি, যারা বাঙালি, বিহারি, পাঞ্জাবি, মারাঠি করে তারা অরিজিনালি তারা কোনো ধর্মে কোনো জাতিতে বিশ্বাস করে না, তারা একটাই বিষয়ে বিশ্বাস করে কিভাবে ভোট কালেক্ট করতে হবে। বাঁকুড়ার কথা বললেন, আপনাকে বাঁকুড়ার কয়েকটা কথা বলে, যে বাঁকুড়াতে আজকে ধান চাষ বা অন্যান্য চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা নেই, কোথাও সেচের ব্যবস্থা নেই, এখনো পর্যন্ত বর্ষার জলের ওপরেই ডিপেন্ড করে থাকতে হয়। এমনকি যেসব অঞ্চলগুলোতে প্ল্যান্ট তৈরি করেছে, ছোট ছোট স্পঞ্জ আয়রন থেকে বিভিন্ন আয়রনের ফ্যাক্টরি তৈরি করেছে, সেখানে প্রচন্ড পরিমাণে পলিউশন হচ্ছে, আশেপাশের গ্রামগুলোতে মানুষরা থাকতে পারছে না। বাঁকুড়াতে যদি অরিজিনালি উন্নয়ন করতে হয় তাহলে প্রথমে সেচ ব্যবস্থাকে ঠিক করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যেসব প্ল্যান্টগুলোতে রাত্রেবেলাতে ওখানে প্রচুর পরিমাণে পলিউশন ছড়াচ্ছে, কারণ একটাই কারণ হচ্ছে সেখানে যে মেশিনটা রয়েছে পলিউশনটাকে কন্ট্রোল করার জন্য, সেই মেশিনটাকেই চালানো হচ্ছে না। বিজেপির উন্নয়নের কথা কোথায়? আপনাদের পোস্টারে তো কোথাও বললেন সেই কথাগুলো আমাদের সব রকম পোস্টারই আছে, শুধু এই একটা পোস্টারকে মিডিয়া দেখতে পেয়েছে। আমাদের খুব ভাগ্য ভালো যে এটা দেখতে পাওয়া গেছে। আর অন্য পোস্টারগুলো দেখতে আমাদের অনেক পোস্টার আছে, না প্রচুর পোস্টার আছে, আপনি প্রচুর জায়গায় যাবেন ওখানে প্রচুর রকমের পোস্টার আছে। আপনাকে আমি এই হিন্দু হিন্দু ভাই ভাইয়ের বিষয়টা বলি, আপনি যেখানে হিন্দুত্ব নেই সেইখানেই আপনি যদি ভাবেন যে আজকে খুব ভালোভাবে মানুষরা রয়েছে এবং খুব সুন্দরভাবে তারা রাজনীতিতে পারদর্শী হয়ে গেছে, বাংলার সংস্কৃতি এটাই যে আমরা শুনে এসেছি, কাজী নজরুল ইসলাম লিখেছিলেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ঠিকই বলেছেন। এখন শুনছি যে হিন্দু একদম যে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, আমি ওনাকে প্রচুর সম্মান করি, ওনার কবিতা শুনে এবং পড়ে বড় হয়েছি। যে কাজী নজরুল ইসলাম যখন এই কথাটা লিখেছিলেন, সেই কাজী নজরুল ইসলামের লেখা অনুযায়ী যদি বাংলাদেশে রবীন্দ্রনাথের ওই মূর্তিটাকে ভাঙচুর করা হয়, ঠেলে ফেলে দেওয়া হয়, তাহলে
আপনাকে আমি বলছি যে যতদিন পর্যন্ত ওখানে হিন্দু মেজরিটি ছিল ততদিন সমস্যা ছিল না, তখন সেকুলারিজম চলতো, সেকুলারিজমের নামে অনেক রকম কথা হতো। পশ্চিমবঙ্গ ততদিন পর্যন্ত সেকুলারিজম ঠিকঠাক চলবে যতদিন হিন্দু এখানে মেজরিটিতে থাকবে, না হলে যেদিন না আমি বলছি আমি পশ্চিমবঙ্গেরই কথা বলছি যে যখনই পশ্চিমবঙ্গে হিন্দু মেজরিটি থাকবে না তখন আজকে যেটা তৃণমূলের বিধায়ক বলছে 70% আমরা হয়ে গেছি, 30%কে কেটে জলে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, সেই পরিস্থিতি তৈরি হবে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হয়ে চলেছে। আজকে কেন আমাদেরকে প্রত্যেকটা পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে, হাইকোর্টে কেন হিন্দু সমাজকে যেতে হবে? আপনি এটার কোনো সঠিকভাবে এটার কোনো ব্যাখ্যা আছে? কেন কোর্টে যেতে হবে হিন্দু সমাজকে? আমরা বিজেপির কথা বলছি না, বিজেপির কথা বলছি, আমি বলছি না, আমি এটা কথা বলছি যে কেন শুধুমাত্র কোর্টে হিন্দুরাই তো যায় না, সব ধর্মের মানুষই তো যাচ্ছে, সব জাতি কোর্ট তো সবার জন্য খোলা। আপনারা ধরুন, আমি বলছি আপনারা আমি কোর্টের কথাটাতে আপনি লক্ষ্যগুণে গীতা পাঠ হচ্ছিল, আমি বলছি যে কোর্টের জিনিসগুলো হচ্ছে সেই কোর্টের জিনিসগুলো আমি ধরছি যে আপনাদের কোনো রকমের কোনো পথসভা করতে দেওয়া হচ্ছে না, আপনাদের কোনো রকমের কোনো বিরোধীদের কোনো কণ্ঠরোধ করা হচ্ছে, হতেই পারে শাসক দল সেটা করছে, কিন্তু আপনারা সেটাকে প্রতিরোধ করুন, আপনারা কোর্টে যান, আপনারা কোর্টে লড়াই করছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে হিন্দু মুসলিম এটা কেন? না আমরা তো হিন্দু মুসলিম করছি না, আপনারা তো বুঝতে হবে যে হিন্দু ভাইরা কোর্টে যায়। না হিন্দু আবার হিন্দুদের যদি হিন্দুদের প্রোগ্রাম আটকে দেওয়া হয় তাহলে হিন্দুদেরকে তো করে যেতে হবে, প্রোগ্রাম আটকাচ্ছে। আমি কালকে বলছি আপনাকে, কালকে আমি বলছি কুচবিহারে না আমরা আমি বলছি না বিজেপি হিন্দু হবে না মুসলিম হবে সেটা পরে কথা, আমি বলছি বিজেপি তো হিন্দু নয়, বিজেপির পথসভাকে আটকাচ্ছে, হিন্দুর পথসভাকে তো আটকাচ্ছে না। আমি তাহলে বলিনি, তারপরে বলুন। আমি বলছি আজকে ধরুন জলপাইগুড়িতে, কুচবিহারে, মুর্শিদাবাদে আপনারা যদি আপনাদের কাছে ইনফরমেশন আছে আমি ইনফরমেশন দিচ্ছি, এই 3টে জেলাতে যেখানে রামের কীর্তন করা হচ্ছিল, হরে কৃষ্ণ হরে রাম, গোটা পশ্চিমবঙ্গের যত গ্রাম আছে সেখানে হরে কৃষ্ণ হরে রাম চলতে থাকে, সেখানে পুলিশ গিয়ে সেখানে আটকাচ্ছে, বলছে মাইক কেন জোরে বাজবে, আমি বলছি ওনাদের এখন আজকে হঠাৎ করে আজকে বোধগম্য হয়েছে পুলিশের মাইক কেন জোরে বাজবে, কারণ হচ্ছে ওখানে পাশে কেউ কমপ্লেন করেছে যে হরে কৃষ্ণ হরে রামের জন্য ওনার নাকি অসুবিধা হচ্ছে। দিনে 5 বার যখন মাইক বাজে তখন ওনাদের কি বুদ্ধিটা মাথায় থাকে না হাঁটুর তলায় থাকে? আমার সেইটা প্রশ্ন। 5 বার যখন মাইক বাজে তখন ওই পুলিশ অফিসারদের বুদ্ধিটা কোথায় থাকে? হাঁটুতে লুকিয়ে রাখেন নাকি, না টেবিলের তলায় থাকে? আমাকে এই প্রশ্নটার উত্তর আগে দিতে হবে। যখন ওইখানে বলার ক্ষমতা তাদের নেই তাহলে কেন ওনারা যেখানে রামকৃষ্ণের শ্রীকৃষ্ণ এবং রামের নাম কীর্তন হচ্ছে সেখানে গিয়ে সেখানে সাধারণ মানুষকে আটকে দেওয়ার ক্ষমতা তাদের কে দেয়? এবং এই যে পলিটিক্যাল লোকরা রয়েছে যারা টিএমসি করে, টিএমসি নেতা মন্ত্রী রয়েছে, তারা গিয়ে ওরা বড় বড় কথা বলছে যে ওনাদের অসুবিধা হচ্ছে, এই ধর্মের মানুষের অসুবিধা হচ্ছে, কি ভাড়াটিয়ার অসুবিধা হচ্ছে। কে অসুবিধা করছে, কার অসুবিধা হচ্ছে, তার কি ওই 5 বেলাতে অসুবিধা হয় না? বছরে একবার রাম কীর্তন হয়, শ্রীরামের শ্রী হরির কীর্তন হয়, তখনই ওনার অসুবিধা হয়। আর দিনে 5 বার যখন হচ্ছে তখন অসুবিধা হয় না, তখন পুলিশে কমপ্লেন করতে পারে না। এইসব নাটক তৃণমূলের কিছু নেতা আর মন্ত্রীরা হয়েছে আজকের ডেটে, কিছু তোষণবাজ হয়ে গেছে, এরা চোর ডাকাত সব তৈরি হয়ে গেছে এবং মুসলিম তোষণে এরা 1 নাম্বার। আপনি গুজরাটে বলুন, উত্তরপ্রদেশে বলুন, কোথাও কোনো মানুষকে আমাদের যেখানে আমাদের যেখানে বিভিন্ন রকমের যে প্রধানমন্ত্রী স্কিম রয়েছে, যে ন্যাশনাল স্কিম আছে, প্রত্যেকটা জায়গায় সেই ফ্যাসিলিটি পায়। হিন্দু মুসলিম কাউকে দেখা হয় না, সবাইকে আমরা বাড়ি দিয়েছি, সবাইকে আমরা স্কুল, সবাইকে আমরা ওখানে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যবস্থা করেছি। পশ্চিমবঙ্গে সেটা হয় না। আচ্ছা, আমাদের দিবাকর সাহা আছে উত্তর দিনাজপুর থেকে রিপোর্টার, আমি একটুখানি কথা বলে নিই। হ্যাঁ দিবাকর, শুনতে পাচ্ছ? হ্যাঁ একদম। হ্যাঁ, স্বাগত জানাই আমাদের এক্সপ্রেস অনলাইনে। আমাদের আজকের বিষয়টা তুমি জানো যে বিজেপির এজেন্ডা কি হিন্দুত্ব, এবং এই 26-এ যে নির্বাচন আসছে, এখনো 1 বছর দেরি আছে, তবুও 26-এ যে নির্বাচন আসছে সেখানে এখন থেকেই প্রচার শুরু হয়ে গেছে, বিজেপি কোমর বেঁধে নেমে পড়েছে। তো এখন এই বিষয়টা হচ্ছে যে হিন্দুত্ব কি
বিজেপির ভরাডুবির কারণ হবে এবারে? কেননা আগের বিগত দিনের ভোটেতে দেখা গেছে যে বিজেপি আগে যে জায়গায় ছিল, পশ্চিমবঙ্গে যে জায়গাটুকু অর্জন করতে পেরেছিল, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। এবারে কি হিন্দুত্বকে সামনে রেখে বাংলার মানুষ কি মেনে নেবে এটা? দিবাকর, দেখো, কলকাতা শহরে যে রাজনীতি চলছে, যে হিন্দুত্ব অর্থাৎ ধর্ম মেরুকরণে যে রাজনীতি চলছে, তার ছোঁয়া কিন্তু ইতিমধ্যেই সমস্ত জেলা অর্থাৎ আমাদের জেলা উত্তর দিনাজপুরেও পড়েছে। তার কিছু ছবি আমরা কিন্তু দর্শকদেরকে দেখিয়েছি যে তৃণমূলের হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসের দাম কমে নাই, হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলায় পূর্ণ মন্ত্রী চাই, এই ধরনের পোস্টার। তার পরিবর্তে কিন্তু বিজেপির পক্ষ থেকেও হিন্দু হিন্দু ভাই ভাই এবং তার বিভিন্ন স্লোগানের যে পোস্টার, সেটা কিন্তু শহর এবং গোটা জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। আর যার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একদম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই বছরের সামনে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের যে ভোট, সেটা কিন্তু ধর্মের মেরুকরণে হতে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে শহর এবং জেলা জুড়ে। কিন্তু এই নিরিখে একটা কথা বলে রাখি যে এই যে ধর্মের মেরুকরণের ভিত্তিতে কিন্তু সাধারণ মানুষ চাইছে না যে ভোট হোক। সাধারণ মানুষ চাইছে যে উন্নয়ন হোক, উন্নয়নের কথা বলুক রাজনৈতিক দলেরা, এবং পাশাপাশি মানুষের যে কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন যে অভাব অভিযোগ রয়েছে, সেই সমস্ত ভিত্তিতে কথা বলুক, এমনটাই কিন্তু সাধারণ মানুষ চাইছে। কিন্তু রাজনীতিতে যেটা দেখা যাচ্ছে যে ধর্মের মেরুকরণে রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই কিন্তু তাদের যে ভোট বাক্স গোছানোর যে কাজ, সেটা কিন্তু তারা এই 26শে বিধানসভাকে লক্ষ্য করে তারা কিন্তু শুরু করে দিয়েছে। তার নিদর্শন কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যে পোস্টারিং, তা কিন্তু এর কিন্তু একটা শুরুয়াত হয়েছে বলে বলার অপেক্ষা রাখে না। তাহলে আমি যদি বলি উত্তর দিনাজপুরের মানুষজন, তোমার জেলাটাই যদি আমি ধরি, তাহলে কি এই ধর্মীয় মেরুকরণ তারা পছন্দ করছে না, এটাই তুমি বলতে চাইছো তো? একদমই, যে সাধারণ মানুষ চাইছে যে এখানটায়, যেহেতু আমাদের উত্তর দিনাজপুর অনেকটাই পিছিয়ে পড়া জেলা, সেই এলাকায় কর্মসংস্থান হোক, মানুষ এখান থেকে প্রচুর গ্রামীণ এলাকার মানুষ যারা কিন্তু কাজের জন্য তারা ভিন রাজ্যে যাচ্ছে, তারা এখানে কাজ পাচ্ছে না, এবং যার ফলে এবং যুব সমাজ কিছুটা মানে ক্রাইমের দিকে ঝুঁকে পড়েছে, কারণ এখানে কাজ পাচ্ছে না। সেই কারণে কিন্তু বিভিন্ন রকম মানে একদমই এই সমস্ত ঘটনা কিন্তু ঘটে চলেছে। এই জন্য সাধারণ মানুষ চাইছে যে ধর্মের মেরুকরণ বাদ দিয়ে এই যে রাজনীতি দলরা যে সমস্ত ধর্মের মেরুকরণ নিয়ে রাজনীতি শুরু করেছে, তার বাইরে ঊর্ধ্বে উঠে যাতে উন্নয়ন করা যায়, যাতে কর্মসংস্থান করা যায়, এবং যাতে এই ধর্মের মেরুকরণ না গিয়ে সম্প্রীতি বজায় রেখে কাজ করা যায়, এইটাই কিন্তু সাধারণ মানুষ চাইছে। আমরা কিন্তু সাধারণ মানুষের সাথে বিভিন্ন কথা বলে এগুলোই জানতে পারছি। ওকে দিবাকর, থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলার জন্য। পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো, ধন্যবাদ। এই যে আমরা প্রত্যেকটা জেলায় আমরা কেন আলোচনাটা করছি সুমন্ত, যে আমাদের তো রাজ্য, হ্যাঁ এটা আমাদের রাজ্য, আমাদের রাজ্যকে, আমাদের রাজ্যের মানুষকে একটা ঠিকঠাক সরকার দেওয়া আমাদের দায়িত্ব। যেরকম শাসক দলের দায়িত্ব যে এই জিনিসগুলো, যে ইস্যুগুলো উঠে আসছে সেই ইস্যুগুলো নিয়ে কাজ করা, সেগুলো দেওয়া, বেকারত্ব থেকে আরম্ভ করে আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্ব দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের দান খয়রাতির মানে এই রাজ্যে ভরে উঠেছে, যুবকদের এখান থেকে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে, আমাদের এখানে চাকরি নেই, আমাদের এখানে নিয়োগে দুর্নীতি, আমাদের এখানে প্রত্যেকটা জিনিসে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, এই সমস্তগুলো হয়ে চলেছে। বিরোধী দলের দায়িত্বটা কি হতে পারে এই জায়গাটাতে, যে এই যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো, এই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়া। এটা কি তোমরা মনে করো না যে এটা অনেক বেশি প্রাসঙ্গিক হতো মানুষের কাছে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যেত? যে কটা জেলার সঙ্গে আমরা কথা বলছি, সে কটা জেলার মানুষজন এটা বলছে যে তারা তো, রিপোর্টাররা তো কথা বলেছে তাদের সঙ্গে, যে আমাদের এখানে এই জিনিসগুলো, জ্বলন্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে কোনো রাজনৈতিক দল, না শাসক দল না বিরোধীরা, কেউ কথা বলছে না। মানে মানুষের পাশে কোনো দলই নেই। তাহলে মানুষ শুধুমাত্র এই বাংলার মানুষ শুধুমাত্র এই ধর্মীয় মেরুকরণের ফাঁদে কেন পা দেবে? তাহলে কি তোমাদের এটা মনে হচ্ছে না যে এই 26-এর নির্বাচনে মানুষ যখন এগুলোকে পছন্দ করছে না, তখন এই হিন্দুত্ববাদের পোস্টার আটকিয়ে
তোমরা ভোট বৈতরণী পার করতে পারবে বা তোমাদের আগের পজিশন থেকে আরো তোমরা নিচে নামবে? না, এবারে আমি ফাল্গুনি কয়েকটা কথা বলেছে, তোমারই রিপোর্টার, তোমাদেরই টিভি রিপোর্টার বলেছে আমাদের এই জেলা পিছিয়ে পড়া। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কত বছর আছে? 2011 থেকে আজকে 2025, প্রায় 13-14 বছর হয়ে গেল। পিছিয়ে পড়ে রইল কেন? 14 বছর ধরে কি করছে? তোমরা তো এই প্রশ্নটা করছো, এটা দায়িত্বটা কার? না, আমি জিজ্ঞাসা করছি, আমি কমপ্লিট করিনি। হ্যাঁ, আমি বলছি পিছিয়ে পড়ে রইল কেন? প্রশ্ন তো জনগণের, আমাদের তো শুধু নয়। পিছিয়ে পড়ে রইল কেন? 13 বছর ধরে ওনারা কি শীত ঘুমে চলে গেছেন? তৃণমূল 3 বছরে দেখতে পাচ্ছেন না? তৃতীয় বললেন যে কাজ নেই, ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে। ভিন্ন রাজ্য বলতে আপনাদেরকে বলছি কোন রাজ্যে যেতে হচ্ছে। গুজরাটে যেতে হচ্ছে, উত্তরপ্রদেশে যেতে হচ্ছে, হিমাচলে যেতে হচ্ছে, মধ্যপ্রদেশে যেতে হচ্ছে, মহারাষ্ট্রে যেতে হচ্ছে। কেন এই রাজ্যগুলোতে যেতে হচ্ছে? এই কারণেই রাজ্যে যেতে হচ্ছে, ওখানে কাজ আছে। আর ওখানে সরকারটা কাদের? ওখানে ভারতীয় জনতা পার্টির সরকার। এখানে তৃণমূলের মতো চোর সরকার নেই। তৃতীয় বিষয়ে বললেন যুব সমাজ এখানে ধীরে ধীরে ক্রাইমের দিকে ঝুঁকে পড়ছে। যুব সমাজ ক্রাইমের দিকে শুধু ঝুঁকে পড়ছে নয়, যুব সমাজ ক্রাইমে করছে বিভিন্ন জায়গাতে। আর যুব সমাজ যখন ক্রাইম করছে তার কাজের ব্যবস্থা এবং যুব সমাজ যাতে ক্রাইমে না ঝুঁকে পড়ে তার জন্য প্রশাসনিক ব্যবস্থা করার দায়িত্বটা এখানে তৃণমূলের সরকারের। সেই তৃণমূল সরকার প্রশাসনিকভাবে সম্পূর্ণভাবে ব্যর্থ, তাই আজকে ক্রাইম আরো বাড়ছে। আরেকটা কথা বলে রাখি, আজকে আপনাকে বলি যে প্রথমে কাজ আছে, তারপরে আপনাদের পিছিয়ে পড়েছি, সব মেনে নিলাম। ধরুন আমার অস্তিত্বই সংকটে পড়ে গেল, আমি কাজ কি করব? আমি নিঃশ্বাস প্রশ্বাসে নিতে পারছি না, আমার অস্তিত্ব সংকটে রয়েছে। আজকে যদি ফাল্গুনী রায় চৌধুরী, দিবাকর সাহা এই দুজনকে যদি বলা হয় আপনি নাপাক এবং আপনি পাক হওয়ার জন্য ইসলামে আসুন, তাহলে কি আপনি নিজে বলুন, আপনার মন থেকে, অন্তরাত্মা থেকে বলুন আপনার অস্তিত্ব সংকট হচ্ছে না? তাহলে আমরা কেন হবে না? কেন হবে না? বাপ ঠাকুর দাদার জায়গায় আমাকে একটা কি কথা বলে দেবে? একদম 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 একদম, এবং যে কেউ একটা, একদম একদম ঠিক বলেছেন আপনি। আমি বলছি আমার মতো বিভিন্ন লোক বলে দেয়, কোনো যায় আসে না, কিন্তু একজন কলকাতার মেয়র যখন এই কথাটা বলে তখন তার গুরুত্ব আছেই। আমার মতো একজন মানুষ বললে হয়তো হবে না, আপনার মতো একজন মানুষ বললে হয়তো হবে না, কিন্তু কলকাতার মেয়র যদি এই কথাটা বলে তার গুরুত্ব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য অনেক। এবং উনি কি করতে পারেন, উনি কতটা প্রভাবশালী সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, কারণ উনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আজকের ডেটে। এই জন্যই আমাদের ভয়টা। একজন বলছেন এইখানে যেখানে 100 কোটি হিন্দুরা যেখানে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠার জন্য চোখের জল ফেলে দিয়েছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরেছে সেই রাম মন্দির তৈরি করার জন্য, আজকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে সেই বাবরি মসজিদকে হিন্দু সমাজ মেনে নেবে? আর এটাও আমাদেরকে দেখতে হবে। আর সেই বাবরি মসজিদের উদ্বোধন নাকি একজন তৃণমূলের বিধায়ক নাকি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে করাবেন? এই কথাটা আমাদেরকে হিন্দু সমাজকে শুনতে হবে। এইখানেই আমাদের বিরোধিতা। না, অযোধ্যাতেও তো দেখা গেল এত কষ্ট করে তোমরা অযোধ্যা তৈরি করলে, কিন্তু সেখানেও তো বিজেপির পতনই হলো। না না, আপনি আবার একটা জায়গায় ভুল যাচ্ছেন। দেখুন একটা ফাল্গুনি একটা কথা বলি, আমাদের এজেন্ডা হিন্দুত্বকে সামনে রেখে আমাদের ভোট বৈতরণী পার করা নয়। হিন্দু আমাদের আত্মা এবং হিন্দুত্বই আমাদের, আমরা জিতি হারি, আমরা যখন দুটো ছিলাম তখনও আমাদের জন্য হিন্দুত্ব আত্মা ছিল, আমরা 303 হয়েছি তখন আত্মা, যদি আমরা 0 হয়ে যাই তাও আমাদের আত্মা হিন্দুত্বই থাকবে। আচ্ছা, ভারতবর্ষের আত্মা হিন্দুত্ব কেন হবে? ভারতবর্ষের আত্মা তো তার সংবিধান হবে। আপনি একটা জিনিস, আমি একটা কথা বলি, তারপরে একটা প্রশ্ন তোমার কাছে আছে, যে তুমি একটা জিনিস বলছিলে যে এত বছর ধরে তৃণমূল সরকার কি করছে এই রাজ্যে। খুব ভ্যালিড প্রশ্ন, যে এত বছর ধরে তৃণমূল সরকার সত্যি করে এখানে কি করেছে যার জন্য যুবকদের এখান থেকে চলে যেতে হচ্ছে। এবং কোথায় যেতে হচ্ছে না, তুমি দেখালে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা যাচ্ছে চাকরি পাচ্ছে। এটা কি বিজেপির আরেকটা স্ট্র্যাটেজি, যে ধরো এই রাজ্যে যতক্ষণ না পর্যন্ত ডাবল ইঞ্জিন সরকার হবে না ততক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে কোনো রকমের সাহায্য, কোনো রকমের মানে রাজ্যকে এগিয়ে দেওয়ার জন্য কোনো রকমের কাজ বিজেপি করবে না? এবার আপনাকে বলি, আমি ঠিক যখন কংগ্রেস সরকার ছিল, যখন কংগ্রেসের সরকার ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পরিমাণ টাকা দেওয়া হতো, এইবারে এই তৃণমূল সরকারকে তার থেকে 3 গুণ টাকা বেশি দেওয়া হচ্ছে।
কেন আজকে আজকে সেই টাকা থেকে বেশি দেওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে উন্নয়ন হচ্ছে না? কেন যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেখানে দুর্নীতি হচ্ছে? আবাস যোজনার টাকা আসছে সেখানে কেন 30,000 টাকার কাটমানি খাওয়া হচ্ছে? কেউ বলতে পারবে? আচ্ছা, উন্নয়ন আপনি বললেন যে আটকে দিয়েছে, বিজেপি আটকে দিয়েছে। বিজেপি কি বলেছে? আমি আপনার প্রশ্নটাই আমি উত্তর দিচ্ছি। আয়ুষ্মান যোজনার কার্ড ভারতীয় জনতা পার্টির যে সেন্ট্রালের গভর্নমেন্ট আছে তারা এখানে বারবার দিতে চেয়েছিল যে 5 লাখ টাকা সাধারণ মানুষ যদি পায় তাহলে অসুবিধা কি আছে? ওটা কি বিজেপি আটকেছে? তৃণমূল ওটা হতে দেয়নি। আয়ুষ্মান যোজনার কার্ড এখানে শুরু করতে দেয়নি। দ্বিতীয় বিষয় বলি, বিশ্বকর্মা যোজনাতে 3 লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছিল সরকার থেকে, এইখানের পশ্চিমবঙ্গ সরকার সেটাকে আটকে দিয়েছে। আরো আপনাকে বলছি, যে আবাস যোজনার টাকা এখানে আসছিল সেখানে দুর্নীতি করে সেই টাকা কারা লুটপাট করেছে সেটা সকল মানুষ, সাধারণ মানুষ সবাই জানে। এইখান থেকেই শুরু হয়েছে সমস্যা। বিজেপি যে টাকাগুলো দিতে চাইছিল সেই টাকাগুলো টিএমসি নিতে চাইছে না, এইখানে সমস্যা। আপনাকে আরেকটা কথা, আপনারা মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝিয়েছেন যে এগুলো আমাদের কেন্দ্র সরকারের প্রকল্প, আপনারা নিন এগুলো? আপনাকে আমি বলছি বিষয়টা। আপনি কিছুক্ষণ আগে আমাকে সংবিধানের কথা শুনলেন। সংবিধান কি আমাদের কাছে? সংবিধান সর্বোপরি আমাদের কাছে। সংবিধানের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আর সংবিধানে কি লেখা আছে? একটা ডেমোক্রেটিক একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী যদি কোনো টাকা পয়সা যদি দিতে হয় রাজ্যের সাধারণ মানুষকে, তাহলে এইখানে যে সরকার আছে তার মাধ্যমেই দিতে হবে, এটাই নিয়ম। তাই আমাদের যে টাকাটা ওখান থেকে পাঠাতে হয় সেটা রাজ্য সরকারকেই পাঠাতে হয়। রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে ডিস্ট্রিবিউট করা। এবং আরেকটা জিনিস দেখুন, যদি শিক্ষা, যদি স্বাস্থ্য, এই ক্ষেত্রে কোনো টাকা আমাদেরকে স্যাংশন করতে হয় সাধারণ মানুষের কাছে, সেই টাকাটা যখন আসবে তখন এইখানে যে রাজ্য সরকার আছে তাকে প্রথমে টাকাটা অ্যালট করা হবে, সে ডিস্ট্রিবিউশনটা করবে। কিন্তু যখন আপনার এইখানে আমাদের আয়ুষ্মান যোজনার কার্ড আসছে, সেই আয়ুষ্মান যোজনাতে যে 5 লক্ষ টাকা দেওয়া হবে সেই কার্ডটাই এখানে চালু করতে দেওয়া হচ্ছে না। শুরু করতে কেন দেওয়া হচ্ছে না? তার কারণ হচ্ছে যদি এই আয়ুষ্মান যোজনার কার্ড শুরু হয়ে যায় তাহলে বিজেপি কোথাও না কোথাও রাজনৈতিকভাবে লাভ হয়ে যাবে। কিন্তু এটা ভাবছে না যে সাধারণ মানুষের 5 লক্ষ টাকার যে মানে স্বাস্থ্য বীমা সেটা পাবে। আপনি এটা ভাবুন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি যে কোনো হসপিটালে চলে যান, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটালে যান, সেই হসপিটালের কি শুরুটা আছে জানেন? আপনি হসপিটালে গেলেই দেখবে আচ্ছা স্বাস্থ্যসাথী কার্ড, ঠিক আছে, এখানে আমাদের বেড নেই, প্রথম উত্তর দেবে। যদি বলেন যে না আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন দাদা, আপনার পায়ে পড়ছি, আমার পেশেন্ট মারা যাবে, তখন ওখানে হসপিটালে কি করে শুনুন, তখন ওই হসপিটালের লোকটা বলবে ঠিক আছে আপনাকে এখানে টেস্ট লাগবে 30 থেকে 40,000 টাকা লাগবে, সেই টাকাটা আপনি জমা করে দেন, বাকি টাকাটা আপনার 1 লক্ষ কি 2 লক্ষ টাকা সেটা স্বাস্থ্যসাথী কার্ডে দেবে, বাকি আপনাকে 70,000 80,000 টাকা আপনাকে জমা করতে হবে। একজন গরিব মানুষ যে খেতে পায় না সে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছে আর 1 লক্ষ টাকা পকেট থেকে দিচ্ছে, তাহলে ওই সেই স্বাস্থ্যসাথী কার্ডটার মানেটা কি হচ্ছে? আর আয়ুষ্মান যোজনাতে এইরকম পরিস্থিতি তৈরি হয় না, ওখানে কাটমানির হিসাব নেই, তাই আয়ুষ্মান যোজনার কার্ডটাকে এখানে শুরু করতে দেওয়া হবে না। কেন 3 লক্ষ টাকা করে লোন সাধারণ মানুষকে দেওয়া হলো না বিশ্বকর্মা যোজনার মাধ্যমে? কেউ বলতে পারবে কি কারণে? কারণ হচ্ছে এখানে করতে দেব না। আচ্ছা আরেকটা ফালগুনি, এই ইস্যুগুলো নিয়ে কেন মানুষ, না আমি তো বলছি, আমি আরেকটা লাস্ট কথা বলছি, যে শাসক করতে দিচ্ছে না, আমরা করতে চাইছি, আমি বলছি এগুলো নিন, এগুলো কেন? না আমি তো এটাই বলছি, আরেকটা বিষয় বলছি আমরা সব। আচ্ছা একটুখানি থামাবো, তোমার এখানেই আমি আসবো, কিন্তু একটুখানি হুগলি থেকে আমাদের কাকলি আছে। হ্যালো, হ্যাঁ কাকলি, এক্সপ্রেস অনলাইনে স্বাগত তোমাকে। ধন্যবাদ। হ্যাঁ বলছি যে আমাদের আজকের বিষয়টা হচ্ছে কাকলি, যে এই যে হিন্দুত্ব প্রচার চলছে বিজেপির ভোটের আগে, এই যে এজেন্ডা নিয়ে বিজেপি চলছে, সেটা কি এবারে মানুষ কতটা এটাকে মেনে নেবে? বাংলার মানুষ এটা কি বিজেপির উত্থান হবে না ভরাডুবি হবে? হুগলিতেও তো দেখেছি হিন্দুত্ব নিয়ে প্রচুর পোস্টার পড়েছে। হ্যাঁ, ঋষিরা, ধনেখালি বা চুচুড়া সর্বত্রই হুগলিতে যে পোস্টার পড়েছে সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা পোস্টার পড়েছে এবং সন্ত্রাসকে তাড়াতে চাইছে পশ্চিমবাংলা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখেছি যে হিন্দুদের দেবদেবী এবং পুজো করতে দেয়া হয়নি, সেই কারণে বিজেপির ভাবছে যে যদি হিন্দুদের একত্রিত করা হয় তাহলে হয়তো সেই জায়গাটা তৈরি হতে পারে, হিন্দুদের একটা জায়গা তৈরি হতে পারে। সেই জায়গাটা তৈরি করতে গিয়ে বিজেপির যে সংগঠনের যে একটা শক্তির প্রয়োজন আছে, সেটাই মনে হচ্ছে পশ্চিমবঙ্গের সেটা এখনো
একটু সমস্যার মধ্যে চলছে। আর এই জিনিস নিয়েই তারা বিভিন্ন রকম ভাবে একটা পোস্টারিং করার মাধ্যমে নিজেদের জায়গাটাকে শক্ত করার চেষ্টা করছে ফাল্গুনী। হ্যাঁ, সাধারণ মানুষ কি বলছে হুগলির সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে তারা এই পোস্টারিং এর মাধ্যমে যে হিন্দুদের মধ্যে একত্রিত করার চেষ্টা চলছে, সেটা তো এখানে সেই জায়গাটাই সম্ভাবনাটা কম। কারণ যেহেতু শাসক দলের সংগঠন থেকে আরম্ভ করে তাদের সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা সবকিছু পাচ্ছে বলে সাধারণ মানুষ সেই ঝোঁকার সম্ভাবনাটাই বেশি রয়েছে ফাল্গুনী। আচ্ছা, ধন্যবাদ কাকলি, ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই যে জায়গাটা কাকলি তুলে ধরলো যে সংগঠনের নড়বড়ে সংগঠন, ঠিক আছে, এই নিয়ে তোমাদের বোধহয় কেন্দ্রীয় স্তর থেকেও বিভিন্ন সময় এই সংগঠন নিয়ে তোমাদের এই রাজ্য বিজেপি যারা নেতারা রয়েছেন তাদেরও বেশ অনেক ধমক খেতে হয়েছে যে সংগঠনটা এখনো কেন এত নড়বড়ে, আর মাত্র 1 বছর বাকি রয়েছে ভোটের, তার আগে সংগঠন কেন স্ট্রং করা হচ্ছে না। এখনো তোমাদের রাজ্য সভাপতির যে পোস্ট, সেই রাজ্য সভাপতির পোস্ট কাকে দেওয়া হবে সেটা নিয়েও একটা টালবাহানা রয়েছে। তো যখন সংগঠনটাই যখন তোমাদের এখনো পর্যন্ত মানে প্রথমে একটা ভোটের মানে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে বুথ লেভেল থেকে শুরু করে একদম যে সংগঠনটাকে স্ট্রং করা দরকার, সেটাই যদি বিজেপির স্ট্রং না হয়, বা তুমি বলবে যে স্ট্রং কি স্ট্রং নয়, সেটা আমি বলছি যদি স্ট্রং না হয় তাহলে পরে কেমন করে মানে এত বড় একটা নির্বাচন তোমরা পার করবে শুধুমাত্র হিন্দুত্বের হাত ধরে? দেখুন, দুটো বিষয় আপনি একটা বললেন যে উনি বললেন যে সাংগঠনিক বিভিন্ন রকম প্রবলেম আছে, যাই আছে। উনি আরেকটা কথা বলেছেন যে ওনাদের জেলাতে পুজো করতে দেয়নি। তুমি ওইটাকেই ধরো। আমাকে পুরো করতে না, আমাকে পুরো, আমি সবগুলো বলবো, পেপারটা বলবো। আমি প্রথম বললাম যে উনি যেটা প্রথমে বলেছেন সেটাকে আমি ইন্ডিকেট করছি। উনি বললেন পুজো করতে দেয়নি, এই ভাষাটা বলেছেন। হ্যাঁ বলেছেন। এই যখন ভাষাটা বলছেন তার মানে প্রত্যেকটা জেলাতে আমাদের অস্তিত্বের সংকট তৈরি হয়েছে, পুজো করতে দেওয়া হচ্ছে না। যেখানে আমরা শাক ফুঁকতে পারবো না, আমরা যেখানে সিঁদুর লাগাবে মহিলারা কালকে সিঁদুর লাগাতে পারবে কিনা সেটা নিয়ে সমস্যা তৈরি হবে, সেখানে আমাদের অস্তিত্ব সংকট তৈরি হচ্ছে। এখানে আমাদের একটা জায়গার কথা বলছি, আমি নিজে হুগলি, আমি বলছি আমি নিজে হুগলির মেয়ে, আমার মা এখন শাক বাজায়, আমি বলছি এক মিনিট বলি সুমন্ত, ও একটা জায়গার পার্টিকুলার আমি এই কাজ করছি, আমি গোটা ভারতবর্ষে, আমি বলছি গোটা ভারতবর্ষে, আমি নিজে হুগলির মেয়ে, আমার এখনো পর্যন্ত ফাল্গুনি আমি বলি, আমি গোটা ভারতবর্ষের একটা জায়গাতেও যদি কোনো হিন্দুকে শাক বাজাতে মানা করা হয়, পুজো করতে বাধা দেওয়া হয়, সেটা কেন হবে? একটা জায়গায় আমি ধরে নিলাম, পশ্চিমবঙ্গের একটা জায়গাতে হয়েছে, আপনার কথা অনুযায়ী কেন হবে? এগুলো কারা বন্ধ করছে, কেন প্রশাসন ব্যবস্থা নেবে না? এইটা আমার একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি বলেছেন সাংগঠনিক নড়বড়ে আছে। শুনুন, তৃণমূলের মতো আমাদের বিজেপি দলটা ওয়ান ম্যান পার্টি নয়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট নয়। আমাদের দলীয় নির্বাচন সঠিকভাবে হয় এবং দলীয় নির্বাচনের মাধ্যমেই সম্পূর্ণ প্রক্রিয়াটা শুরু হয় এবং শেষ হয়, এবং তার জন্য আমাদের দলীয় নির্বাচন চলছে এবং কিছুদিনের মধ্যেই রাজ্য সভাপতি থেকে চলে সমস্ত দেখবেন আপনারা, সমস্ত পোস্টে আপনারা দেখতে পাবেন বিজেপির সমস্ত নেতাদের। তৃতীয় বিষয় হচ্ছে আপনি বললেন বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই। আপনি আমাকে ভারতবর্ষের তথা আমাদের পশ্চিমবঙ্গের বা আপনারই আমি কথা জিজ্ঞেস করছি, যদি আমি বলি হিন্দু হিন্দু ভাই ভাই, তাতে আমার অপরাধটা কি আছে? কি অপরাধ আছে আমাকে বলা যায়? ওনারা যদি আমি বলছি এগুলো, এটা তো কোন একটা ভোটে যে, আচ্ছা আপনি যদি বলতে পারেন, না না আপনি আমার কাছে একটা জিনিস বলতে পারেন না, যদি আজকে যদি এই কথা না আজকে না 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 তাহলে এই কবিতাটা কেন না আজকে এই কবিতাটা কেন লিখতে হয়েছিল? একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তাহলে তো এটাও সবাই জানতো কেন কবিতা লিখতে হয়েছিল। যদি আমি কেন বলিনি, তাহলে কবিতা যখন লিখতে হয়েছে তখন আমরা এখানে লিখতেই পারি হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা লিখতে পারি নাকি? যদি হিন্দু একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এটা বলাতে কোনো অপরাধ না থাকে, তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই বলে অপরাধ লিখছো। আমি বলছি না এটা আমার ইয়ে নয় যে তোমরা কোনো অপরাধ করছো, অপরাধ নয়, কিন্তু আমার একটাই বক্তব্য যে পশ্চিমবঙ্গের এই মানে পশ্চিমবঙ্গটাতে দাঁড়িয়ে তোমরা এই হিন্দুত্ব নিয়ে এগোতে পারবে তো? আমরা হিন্দুত্ব নিয়ে
আমরা হিন্দুত্ব নিয়ে এগোচ্ছি না, আপনাকে প্রথমও বলেছি এখনো বলছি, আমরা যখন 2 ছিলাম তখন আমাদের হিন্দুত্ব আমাদের আত্মা ছিল, আর আমরা 303 হিন্দুত্ব আমাদের আত্মা। তো হিন্দুত্ব আমাদের হিন্দু ভোট পার করার জন্য বৈতরণী নয়, হিন্দু আমাদের আত্মা ছিল, আছে, আর আগামী দিনেও থাকবে, এবং হিন্দু হিন্দু ভাই ভাই হবে। আপনি আমাদের আপনি একজন যদি হিন্দু বাড়ির মেয়ে হন, আপনাকেও হিন্দু হিন্দু ভাই ভাই বলবো, হিন্দু 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 বোন বোন বলবো, এটাই আমাদের। আমি তো ওইটাই, আমার তো প্রশ্ন ওইখানেই আছে, আমার তো ওইখানেই প্রশ্ন আছে যেখানে একদম একদম, কিন্তু না ওইখানে কিন্তু আমাকে না, এইটাই তো আমি জিজ্ঞেস করছি, যদি আমাকে একই বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান কবিতা লিখতে হয় তখন ওটার দরকার ছিল, আর আমি হিন্দু হিন্দু ভাই ভাই লিখলাম তাতে পুরো। না আমি জিজ্ঞেস আমি জিজ্ঞাসা করছি আমি জিজ্ঞেস করছি যে হিন্দু আমি জিজ্ঞেস করছি সাম্প্রদায়িক সম্প্রীতি একটা বার্তা আমরা প্রত্যেকটা সম্প্রীতির বার্তা, আমি তো এটাই জিজ্ঞেস করছি, আমি বলছি যেখানে আমরা সংখ্যালঘু না, হিন্দুরা যেখানে সংখ্যালঘু, সেখানে সাম্প্রতিক এই মানে একটা সম্প্রীতি, এই যে সেকুলারিজম, এই ভাষাগুলো ভালো লাগে না। বাংলাদেশে এই ভাষাগুলো ভালো লাগছে না, আমাদের পাকিস্তানে না, এটা এইখানেই গন্ডগোল হচ্ছে। ভারতবর্ষেরই এরা অঙ্গ ছিল, আজকে সেগুলো মুসলিম প্রধান হয়ে গেছে। আগামী দিনে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গেও দেখবেন যে হিন্দু প্রধান যদি না থাকে, সেকুলারিজম, এই যে বড় বড় আমরা একটা করে বড় বড় ভাষা বলি না, সেকুলারিজম সম্প্রীতি কিচ্ছু থাকবে না, আপনাকে আমি বলে রাখছি। আচ্ছা, শুধু হিন্দুত্বের জন্যই এই সম্প্রীতি এবং এই হিন্দুত্বের জন্যই এই সেকুলারিজম ভাষা এবং শব্দটা বেঁচে আছে। আচ্ছা, আমরা একেবারে সুমন্ত একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের এই তর্ক বিতর্ক আলোচনা এগুলো চলতেই থাকবে, যত ভোট আসবে আরো তত উত্তপ্ত হবে, আরো তত গরমাগরম কথাবার্তা এখানে হবে। কিন্তু ওই সুমন্ত আমরা সবাই এই রাজ্যে যেরকম ভাই ছিলাম সেটা আমরা থাকবো, এবং আমরা এটাই। হ্যাঁ বলো, তুমি বলো, আমরা একদম শেষে এসেছি। আমি একটা সংক্ষিপ্ত কথা বলি, যদি মানুষের মধ্যে যদি সত্যিকারের যদি সম্প্রীতির যদি ভারতবর্ষ গড়ে তুলতে হয়, তাহলে আমরা এই পশ্চিমবঙ্গের যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতি নষ্ট করার মুখ্য মূলে এই তৃণমূল গভর্নমেন্ট আছে, এবং যারা হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে তার মুখ্য মূলে এই তৃণমূল সরকার ছিল। তাই আজকে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয়েছে। বিজেপি যেখানেই সরকার আসবে সেখানেই দেখবেন হিন্দু আর মুসলিম সঠিকভাবে ভাই ভাই হিসেবে চলবে। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এখানেই তোমাকে বলে এটাই শেষ করব যে এই যে তোমাকে একদম শেষ একটা প্রশ্ন করব, তাহলে এই যে তোমাদের এই এজেন্ডা নিয়ে তোমরা চলছো, এটাই চলবে তো? আমি তো জিজ্ঞাসা করছি, আমরা বলবো হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা যদি অপরাধ করে থাকি তাও বলবো হিন্দু হিন্দু ভাই ভাই। এখনকার মতন আর সময় নেই, সুতরাং এখানে শেষ করতে হবে এক্সপ্রেস অনলাইন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।